বেশি মোটা হওয়ায় মেয়েটিকে কেউই পছন্দ করতো না। কিন্তু একদিন হ্যান্ডসাম এক ছেলের সাথে দেখা হওয়ার পর তার জীবনটাই বদলে যায়। সেই ছেলেটিকে আবারও দেখার আশায় মেয়েটি ডিসাইড করে ও 50 কেজি ওজন কমাবে। তবে এটা কি আদৌ সম্ভব? এরপর কি হতে চলেছে তা তো আমরা সামনেই দেখব। তো চলো কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। গল্পের নায়িকা হিমে বাবা মায়ের একমাত্র সন্তান। তো ছোটবেলা থেকেই ও খুবই আদরে বড় হয়েছে। যখন যেটা চেয়েছে বাবা মা সেটাই দিয়েছে। হিমে খাবার খেতে খুবই পছন্দ করে, যার ফলে একটা সময় হিমে খুবই মোটা হয়ে যায়। লোকজন ওকে অনেক কথাই শোনাতো। তবে বাবা মা সবসময় ওকে সাপোর্ট করতো আর বলতো তুমি অনেক সুন্দর। এতে হিমেও অনেক পজিটিভিটি আর কনফিডেন্সের সাথে বড় হয়েছে। কলেজে পড়ার সময় কেউই ওর সাথে তেমন কথা বলতো না, সবাই ওকে আগলি আর মোটা বলতো। এসব শুনে হিমের কষ্ট তো হয়, তবে ওর মাঝে কনফিডেন্স যায় না। যাই হোক, কিছু বছর পর হিমে এক ফুড কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। তবে রিসেপশনিস্ট হিমের নামটা শুনেই হাসতে থাকে, কারণ হিমে নামের অর্থ হলো প্রিন্সেস। লোক দুটো ওর উপর হাসতে থাকে যে এই শরীর নিয়ে এই নাম, এতে তো নামেরই অপমান করা হচ্ছে। হিমে এসব শুনতে পায়, তবে গায়ে লাগায় না। সব সময় এগুলো শুনতে শুনতে ও অভ্যস্ত হয়ে গেছে। এই সময় ওর বেস্ট ফ্রেন্ড কানাকো ওকে ডাকে। কানাকো ওর সাথে এসেছিল। হিমে এই ড্রেসে ফিট হওয়ার জন্য সকাল থেকে কিচ্ছু খায়নি, যার ফলে ওর পেটে গুটগুট শুরু হয়ে যায়। শব্দ শুনে তো সবাই হাসতে থাকে। এর উপর ও চেয়ারের ভেতরও আটকে যায়। কানাকো বলে তুমি এখানে বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। এরপর হিমে মজায় মজায় খাচ্ছিল আর বলে আমিও একদিন এরকম চকলেট বানাতে চাই। বাহির থেকে পুরো ব্যাপারটা কোম্পানির সিওর ছেলে ফুজিসাকি দেখতে পায়। ও হাসে যে মেয়েটা কতটা পজিটিভ মাইন্ডের। হিমে তো এখানে চাকরিটা পায় না। কানাকো কোনোভাবে ওকে চেয়ার থেকে বের করে। এই চক্করে হিমে পায়ে ব্যথা পেয়ে যায়, তবে কিছুই বলে না। কানাকোর কাজ থাকায় ও বাড়ি চলে যায়। আর এত টাইট কাপড় পরার ফলে আবার পায়েও ব্যথা পাওয়ার কারণে হিমে পড়েই যাচ্ছিল। তখনই গল্পের হিরো ফুজিসাকি এসে হিমেকে ধরে ফেলে। হিমে তো অবাক আর বলে আমি অনেক হেভি, আমি একাই হাঁটতে পারবো। ফুজিসাকি বলে আমি এতটাও দুর্বল না, আর ওকে সামলে একটি জায়গায় নিয়ে বসায়। ফুজিসাকি যেভাবে ওর খেয়াল রাখে, হিমে তো ওর প্রেমেই পড়ে যায়। কথায় কথায় এটাও বলে ও কোন ইউনিভার্সিটিতে পড়েছে। হিমের ফোনের কি চেইন আর কেসটা ও নিজেই বানিয়েছে। ও ক্রাফটে খুবই ভালো। ফুজিসাকিও এগুলোর প্রশংসা করে। হিমের পেটে আবারও শব্দ হলে ফুজিসাকি ওকে মিন্ট চকোলেট খেতে দেয়। হিমের কাছে সেটা খুবই ভালো লাগে। ফুজিসাকি ওকে দেখে হাসে। এরপর হিমের না করার পরও ফুজিসাকি ওকে সামলে গাড়িতেও উঠিয়ে দেয়। যাওয়ার সময় বলে তোমার মতোই একজন আমার কোম্পানিতে চাই, তো আমাদের কোম্পানিতে কাজ করতে এসো। হিমে বলে আমি অবশ্যই আসব। ফুজিসাকি বলে আমি অপেক্ষা করব। যাওয়ার সময় হিমে ভুল করে ওর সেই কি চেইনটা ফেলে যায়, যেটা ফুজিসাকির কাছে রয়ে যায়। রাতের বেলা হিমে কানাকোকে পুরো ঘটনাটা বলে আমি তো ফুজিসাকির প্রেমেই পড়ে গেছি, কিন্তু আমার মতো একটা মেয়েকে ও কিভাবে পছন্দ করবে? ও দেখতে কতটা হ্যান্ডসাম। আমি সেই কোম্পানিতেও কাজ করতে চাই। আমি তো সবসময়ই নিজের ওজন কমাতে চাইতাম। তো এখন আমি সত্যি চেষ্টা করতে চাই, যেন আবারও ফুজিসাকিকে দেখতে পেলে আমি নিজেকে নিয়ে কনফিডেন্ট ফিল করতে পারি। কানাকো বলে এটা কিন্তু খুবই কঠোর হবে, তুমি কি সিরিয়াস? হিমে হ্যাঁ বলে। এবার কানাকো একদম ডায়েটিশিয়ানদের মতো হিমেকে ডায়েট চার্ট সাথে এক্সারসাইজ চার্টও বানিয়ে দেয়। বর্তমানে হিমের ওজন যা, তা থেকে 50 কেজি কমালেই ও পারফেক্ট একটা ওজনে চলে আসবে। আর এই জন্য অনেক কষ্ট করতে হবে। পরদিন থেকে হিমের ওজন কমানোর লড়াই শুরু হয়। ওর তো মজার মজার খাবার দেখে সেগুলো খেতে ইচ্ছে হয়। তবে ও নিজেকে সামলায় আর হেলদি খাবার খেতে শুরু করে। এক্সারসাইজও করতে থাকে, যেটা মোটেও সহজ ছিল না। কিন্তু হিমে হারও মানে না। আর দীর্ঘ 1 বছর পর হিমে 50 কেজি ওজন কমিয়ে ফেলে, যার ফলে ওর পুরো লুকই চেঞ্জ হয়ে যায়। হিমে আবারও ফুজিসাকিদের কোম্পানিতে জব ইন্টারভিউ দিতে আসে। আগেরবার যারা ওর নামের মজা উড়িয়েছিল, আজ তারাই ওর নামটা শুনে বলে আপনার নামটা আপনার মতোই সুন্দর। হিমের মাঝে কনফিডেন্স আরও বেড়ে যায়। ওর চাকরিটাও হয়ে যায়। কোম্পানিতে কাজ করতে করতে পুরো 1 বছর পার হয়ে যায়। তবে ও এখনও ফুজিসাকির দেখা পায়নি, কারণ 2 বছর আগে ফুজিসাকি অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছে। ওর কলিগ বলে আজ আমাদের কোম্পানির সিওর ছেলে কোম্পানিতে আবারও ফিরে এসেছে। ও
ওই তো মিস্টার ফুজিসাকি। এতটা সময় পর ফুজিসাকিকে দেখে হিমে পুরো অবাক হয়ে যায়। আর ফুজিসাকি ওকে চিনতে পারে না। এবার আমাদের দেখানো হয় হিমে নিজের ওজন কমাতে গিয়ে কতটা কষ্ট ফেস করেছে। প্রথমে কিছুটা ওজন কমার পর ওর ওজন একটা জায়গায় স্টাক হয়ে গিয়েছিল। তখন ও নিজের ওজন কমানোর জন্য খাওয়া দাওয়া একদম ছেড়েই দিয়েছিল, যার ফলে ওর শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়। একদিন কানাকো এসে ওকে বেহুশ অবস্থায় দেখে ঘাবড়ে যায়, ওর খেয়াল রাখে। পরে ওকে বোঝায় ডায়েট করা মানে খাবার বন্ধ করা না, যে সকল খাবার খেলে ওজন বাড়ে সেগুলো বন্ধ করা। প্রতিবেলাই তোমার খাবার খেতে হবে, তবে সেটা হেলদি হতে হবে, আর ক্যালোরি মেনটেন করে এক্সারসাইজও করতে হবে। আর এভাবে না খেয়ে দিয়ে ওজন কমাতে গিয়ে নিজের ক্ষতি করবে, আমি কিন্তু সেটা মেনে নিব না। তুমি যেমন আছো তুমি তেমনই ভালো। এসবে হিমে ইমোশনাল হয়ে যায় যে কানাকো সবসময় কিভাবে ওকে সাপোর্ট আর যত্ন করে এসেছে। আশেপাশের সকল লোকজন যখন হিমের লুকস নিয়ে মজা করত, তখন কানাকো ওর জন্য রুখে দাঁড়াতো। এরপর ওর জীবনে ফুজিসাকি আসলো। তো হিমে এবার শুধু ফুজিসাকির জন্য না, নিজের জন্যই নিজেকে হেলদি বানাতে চাচ্ছিল। এত কষ্ট করেই ও নিজের ওজন কমিয়েছে। বর্তমানে ফুজিসাকি বলে, আমি পিআর ডিপার্টমেন্টের নতুন হেড। আশা করছি আমরা সবাই একসাথে ভালো মতো কাজ করব। আর একই ডিপার্টমেন্টে হিমেও কাজ করে। হিমে অবাক হয়ে যায়। ও তো আগে জানতো না ফুজিসাকি আসলে কোম্পানির সিওর একমাত্র ছেলে। হিমে দ্বিধায় পড়ে যায়, এত ধনী একটা ছেলের যোগ্য কি ও হবে। রাতের বেলা ও কানাকোকে বলে, ফুজিসাকি অনেক উপরের লোক, আমি সামান্য একজন এমপ্লয়ি, আমি তো ওর যোগ্যই না, আমি কি ওকে ভুলে যাব। কানাকো কিছুটা রেগে বলে, তুমি ওর ব্যাপারে কিছু না জেনেই এতটা কষ্ট করে এই পর্যায়ে এসেছো, এখন তুমি হার মানতে পারো না। আর ভালোবাসায় স্টেটাস ম্যাটার করে না, তো তুমি এটাও লড়াই করতে পারবে। হিমে বলে, হ্যাঁ আমি তো সবসময় পজিটিভ ছিলাম, তো এখনও থাকবো। পরদিন অফিস বন্ধ ছিল। হিমে কোথাও যাচ্ছিল, হঠাৎ ও কারোর সাথে ধাক্কা খেয়ে যায়, যেটা আসলে ফুজিসাকি ছিল। ফুজিসাকি ওকে চিনতে পারে না আর বলে, তুমি তো আমাদের ডিপার্টমেন্টে কাজ করো তাই না? হিমে হ্যাঁ বলে। ফুজিসাকি বলে, তোমার কি কোনো কাজ আছে এখন? হিমে না বললে ফুজিসাকি ওর হাতটা ধরে কোথাও নিয়ে যায়। হিমে অবাক হয়, ওর মনে তো লাড্ডুও ফুটতে থাকে। আসলে ফুজিসাকি ওকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। বর্তমানে ট্রেন্ডিং খাবারগুলো নিয়ে ও গবেষণা করতে চাচ্ছিল। লোকজন কোন ধরনের খাবারে কেমন রিয়াকশন দিচ্ছে সেটা দেখার জন্য ও এখানে এসেছে। কারণ এই রেস্টুরেন্টটা খুবই ফেমাস ছিল। ওদের কোম্পানিও তো খাবারের মানুষের টেস্ট বার জানার জন্যই এখানে এসেছে। ওরা এখানে কিছু ফেমাস ফেমাস চকলেট অর্ডার করে। হিমে মজায় মজায় সেগুলো খাচ্ছিল। ওকে খেতে দেখে ফুজিসাকি বলে, তুমি যেভাবে খাচ্ছ তোমায় দেখে আমার একজনের কথা মনে পড়ে গেল। এই শুনে হিমের মনটা খারাপ হয়ে যায় যে ফুজিসাকি অন্য কাউকে পছন্দ করে। ফুজিসাকি বলে, আমি এখানে খাবারের ব্যাপারে রিসার্চ করতে এসেছি, আবার আরেকজনের ব্যাপারেও খোঁজ লাগাতে এসেছি, কারণ তার ইউনিভার্সিটিটা এই রেস্টুরেন্টের খুব কাছাকাছি। আসলে 2 বছর আগে একটা মেয়ে আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসে পায়ে ব্যথা পেয়েছিল, আমি ওর সাহায্য করেছিলাম। সেও একদম তোমার মতোই মজা করে চকলেট খেয়েছিল। এসব শুনে হিমে আরও অবাক, এগুলো তো আমার সাথে মিলে যাচ্ছে। ফুজিসাকি কি চেইনটা দেখিয়ে বলে, ও এই কি চেইনটা ভুলে ফেলে গিয়েছিল। আমি তো মেয়েটার নামও জানি না। ও বলেছিল আমাদের কোম্পানিতে কাজ করতে আসবে, তবে আর আসেনি। এগুলো শুনে হিমের মাথায় আকাশটা ভেঙে পড়ে। এর মানে আমি মোটা অবস্থাতেই ফুজিসাকি আমাকে পছন্দ করত, আর আমি কতটা কষ্ট করে নিজের ওজন কমিয়েছি। এসব ভেবে ভেবে ও খুশিও হয়, আবার কষ্টও পায় যে এর মানে ও তাহলে মোটা মেয়েদের পছন্দ করে। এখন তাহলে আমি কি করব? এসব ভেবে ভেবে ও পাগলই হয়ে যাচ্ছিল, আর সত্যটাও বলতে পারে না যে ওই মেয়েটা ও নিজেই। বাড়ি ফিরে ও সব কিছু কানাকোকে বলে। কানাকো বলে, তোমার উচিত ছিল ওকে সত্যটা জানিয়ে দেয়া। হিমে বলে, ফুজিসাকি তো পুরাতন আমাকে পছন্দ করে, কি হবে ও যদি শুধু মোটা মেয়েদেরই পছন্দ করে? এখন আমি কি করব? কানাকো বলে, তুমি অনেক কষ্ট করেছো এতদূর আসার জন্য, তো তুমি যেটাই ডিসাইড করবে আমি সব সময় তোমাকে সাপোর্ট করব। পরের দৃশ্যে ফুজিসাকি হিমেকে দেখা করতে ডাকে আর বলে, তুমিও তো ওই ভার্সিটিতে পড়েছো তাই না? তুমি কি আমাকে ওই মেয়েটিকে খুঁজতে সাহায্য করবে? হিমেও রাজি হয়ে যায়। ও ডিসাইড করে আজই ফুজিসাকিকে সত্যটা জানিয়ে দিবে। এরপর ফুজিসাকি ওকে সুন্দর এক ডিনারে নিয়ে যায়। ওরা এখানে খুবই ভালো সময় কাটায়। হিমে খুবই খুশি ছিল। ও বলতে চাচ্ছিল আমি সেই মেয়েটা। দেন ও থমকে যায়, কি হবে যদি ফুজিসাকি আমাকে ঘৃণা করে আর আমার থেকে দূরে সরে যায়?
কারণ ও তো আর এই আমিকে পছন্দ করে না। তাহলে তো আমি আর ওর সাথে সময়ও কাটাতে পারবো না। এসব ভেবে হিমে আজও সত্যটা বলতে পারে না। আশেপাশে অনেক খোঁজার পর ফুজিসাকি ওকে বলে সেই মেয়েটিকে খোঁজা এতটা সহজ না। হয়তো ও অন্য জায়গায় চাকরি পেয়ে চলে গেছে। হিমে কিছুই বলতে পারে না। এভাবেই ওরা আরও কয়েকবার দেখা করে সেই মেয়েটিকে খোঁজার জন্য। ফুজিসাকিকে এভাবে সেই মোটা মেয়ের খোঁজ লাগাতে দেখে হিমে ভেবে নেয় ও আবারও খাবার খেয়ে খেয়ে মোটা হয়ে যাবে। কানাকো ওকে থামিয়ে বলে, তুমি বলছো ফুজিসাকি বলেছে ওই মেয়েটা তোমার মতোই খাবার খায়। পরে যদি জানতে পারো ফুজিসাকি তোমার খাবার খাওয়ার স্টাইল দেখেই তোমাকে পছন্দ করেছে, আর এমনিতে ও চিকন মেয়েদেরই পছন্দ করে, তখন তুমি কি করবে? আবারও অত কষ্ট করে ওজন কমাবে? হিমে চিন্তায় পড়ে যায়। কানাকো বলে, তোমার ওজন কমলেও তুমি ভেতর থেকে তো মানুষটা একই। তাই তুমি যেমন আছো সেভাবেই প্রথমে নিজেকে একসেপ্ট করো। আর ফুজিসাকি নিশ্চয়ই আবারও তোমাকে নোটিস করবে। পরের দৃশ্যে ওদের ডিপার্টমেন্টের ডিনার পার্টি ছিল। হিমেই তো ভেবেছে ও ফুজিসাকির পাশেই বসবে, আর ওকে খেতে দেখে ফুজিসাকি আবারও ওর প্রেমে পড়ে যাবে। তবে জায়গা খালি না থাকার কারণে হিমেকে অন্য এক টেবিলে বসতে হয়। তখন ওর কলিগ তাজিমা এসে ওর পাশে বসে। ছেলেটা এমনিতে ভালো, তবে ও একটু মাতাল হওয়ার কারণে ও হিমের ক্লোজ হয়ে বসেছে। আর হিমে একে চিকেন ফ্রাই খেতে বলে। হিমে ডায়েটে থাকায় সেটা খেতে চাচ্ছিল না। ব্যাপারটা ফুজিসাকি খেয়াল করে আর তাজিমাকে নিজের কাছে ডেকে নেয়। হিমে তো খুশি হয়ে যায় যে ফুজিসাকি ওর সাহায্য করলো। পার্টি শেষে সবাই বাড়ি ফিরছিল। হিমে একা যাচ্ছিল দেখে তাজিমা ওকে বাড়ি এগিয়ে দিতে চাচ্ছিল। তখনই ফুজিসাকি এসে বলে, আমিও একই রাস্তায় যাব, তাই তুমি যাও, আমি হিমেকে বাড়ি এগিয়ে দিচ্ছি। আসলে তো ফুজিসাকি তাজিমাকে নিয়ে জেলাস হচ্ছিল। তাজিমাও কিছু না বলে চলে যায়। ফুজিসাকি বলে, তাজিমা তোমার সাথে জোরাজোরি করছিল আর তুমি কিছুই বললে না, এতটাও ভালো হওয়ার দরকার নেই। হিমে বলে, এমন কিছুই না, তাজিমা খুবই ভালো একটা ছেলে, ও একটু ড্রাঙ্ক ছিল তাই ক্লোজ হচ্ছিল। ফুজিসাকি রেগে বলে, ও তোমাকে টাচ করছিল, আসলে তোমার জন্য আমার চিন্তা হয়। হিমে খুশি হয় আর সে তো কল্পনার দুনিয়ায় হারিয়ে যায়। ফুজিসাকি বলে, তো তোমার বস হিসেবে তোমার জন্য চিন্তা হয়? এই শুনে ওর স্বপ্নটা ভাঙে। ফুজিসাকি বলে, আমি তোমাকে নিয়ে একটু বেশি পজিটিভ হয়ে যাচ্ছি, হয়তো আমার এটা ভুল, তবে আমি নিজেকে থামাতে পারছি না। হিমে তো খুশি হয়, তাহলে কি ফুজিসাকি আমাকে পছন্দ করতে শুরু করেছে? হিমের মনটা আরও ভালো হয়ে যায়। পরদিন থেকে ও খুশি খুশি কাজ করতে থাকে, যেন ফুজিসাকি ওকে আরও নজর করে। অনেক কাজ থাকার ফলে সেগুলো সামলাতে সামলাতে রাত হয়ে যায়। ফুজিসাকি এসে বলে, তুমি এখনও অফিসে কি করছো? আর ওর কাছে এসে কাজগুলো দেখতে থাকে। হিমে ওকে এতটা কাছে দেখে নার্ভাস হয়ে যায়। ফুজিসাকি ওর কাজের প্রশংসা করে আর এটাও বলে, এত কাজ করে নিজেকে প্রেশার দিও না, নিজের যত্ন নিও। এতে হিমে খুশি হয়ে যায়। বাড়ি ফিরলে ওর মাথাটা একটু ঘোরে, তবে ও সেটাই তেমন পাত্তা দেয় না। পরদিন ফুজিসাকি ওকে আরও কিছু কাজ দেয়। হিমে কাজই করছিল, এ সময় ওর মাথা ব্যথা হলে ওর কলিগ বলে, ঠিক আছো তুমি? হিমে বলে, হ্যাঁ ঠিক আছি, একটু কফি খেলেই ঠিক হয়ে যাব। তবে এর সাথেই ও বেহুশ হয়ে যায়, যা দেখে সবাই ঘাবড়ে যায়। হিমে হুঁশে ফিরলে ফুজিসাকি বলে, তুমি বেশি কাজের প্রেশার নিয়ে ফেলেছ, আমারই উচিত হয়নি তোমাকে আবারও কাজ দেয়া। হিমে বলে, সমস্যা নেই, আমি করতে পারবো, এখন তো সুস্থ হয়ে গেছি। ফুজিসাকি বলে, আমি সেটা ডিসাইড করব। তোমার ওই কাজ অন্য একজনকে দিয়ে দেওয়া হয়েছে, আজকের জন্য তুমি বাড়ি গিয়ে রেস্ট নাও। একজনের শরীর খারাপ হলে বাকিদেরও তো চিন্তা হয়। হিমের খারাপ লাগে, ও তো ভেবেছিল বেশি বেশি কাজ করে ফুজিসাকির সামনে আরও ভালো হবে, তবে ও তো আরও ঝামেলা করে ফেলল। আজ আবার ওর জ্বরও আসে। কানাকো এসে ওর খেয়াল রাখে আর বোঝায়, ফুজিসাকি তোমার উপর রেগে নেই, শুধু বলতে চেয়েছে তুমি যেন নিজের খেয়াল রাখো। সেজন্য হিমেও পরদিন সুন্দর করে নিজের সকালটা শুরু করে। এরপর অফিসে আসলে ও গতকালের জন্য ওর কলিগের কাছে ক্ষমাও চায়। মেয়েটা বলে, আর সমস্যা নেই, এখন আমার কাজে সাহায্য করে দাও। দুজন একসাথে যে কাজ করে ফুজিসাকি ওদের খুবই প্রশংসা করে। হিমেও বুঝতে পারে ফুজিসাকি তো ওর ভালোটাই চেয়েছে। ব্রেক টাইমে তাজিমা বলে, আমি ভালো একটা প্রজেক্ট পেয়েছি, সামনে একটা কন্ট্রাক্ট পাওয়ার কথা, কন্ট্রাক্টটা পেয়ে গেলে আমরা কি ডিনারে যেতে পারি? হিমে বলে, হ্যাঁ, সবাই একসাথে সেলিব্রেট করব। তাজিমা বলে, আমি আর তুমি যাওয়ার কথা বলছিলাম। আসলে তাজিমা হিমেকে পছন্দ করে, তবে সেটা বলতেই পারে না, আর হিমেও সেটা বোঝে না। আজ কাজ শেষে বাড়ি যাওয়ার সময় ফুজিসাকি বলে, তুমি এখন ঠিক আছো? হিমে হ্যাঁ বলে। ফুজিসাকি বলে, আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল, তুমি কোনো সমস্যায় পড়লে আমাকে জানিও। হিমে খুশি হয়।
বাড়ি যাওয়ার সময় হিমে শুনতে পায় কয়েকজন এমপ্লয়ি ফুজিসাকির নামে বাজে কথা বলছে, যে ফুজিসাকির বাবা কোম্পানির মালিক হওয়ার কারণেই ফুজিসাকি কোম্পানিতে বড় একটা পদ পেয়েছে, আর না হয়তো ওর কোনো যোগ্যতাই নেই। এসব শুনে হিমের খুবই খারাপ লাগে। ও তো জানে ফুজিসাকি কতটা কঠোর পরিশ্রমী। লোকগুলো ওকে দেখে ফেলতে নিলে ও ঘাবড়ে যায়। তখনই ফুজিসাকি এসে ওকে সাইডে নিয়ে যায়। হিমে যখন বুঝতে পারে ফুজিসাকিও এসব শুনে ফেলেছে, হিমের ওর জন্য খারাপ লাগে। ফুজিসাকি বলে, আরে আমি এসবে অভ্যস্ত, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। হিমে বলে, ঠিক আছে। পরে হিমে ভাবে ও কতটা স্বাভাবিক আচরণ করছে, তবে ভেতর ভেতর ওরও তো কষ্ট হয়। পরের দৃশ্যে সবাই নতুন এক প্রজেক্ট নিয়ে আলোচনা করে, যে ডায়েট ফ্রেন্ডলি কোনো খাবার বানাবে। আর এই প্রজেক্টের ইনচার্জ বানানো হয় হিমেকে। হিমে বাড়ি ফিরে এসব ব্যাপারেই ভাবছিল। কানাকো ওকে কিছু আইডিয়া দেয়, যে খাবারের কোন কোন উপাদান ওজন কমাতে সাহায্য করে। পরদিন অফিসে কাজ করার সময় আবারও কিছু এমপ্লয়িকে ফুজিসাকির নামে কথা বলতে শুনে হিমের খারাপ লাগে। ফুজিসাকি এসে বলে, আমি তো তোমাকে বলেছি এসব নিয়ে ভেবো না। আমি আমার বাবার কোম্পানিতে কাজ করার ডিসাইড করেছি। আমি আগে থেকেই জানতাম আমাকে এসব কিছু শুনতে হবে, যে আমি সহজেই কত কিছু পেয়ে গেছি। আজ হিমে ওকে সাপোর্ট করে। ওরা তোমাকে নিয়ে যেমনটা বলে তুমি একদমই ওরকম না। তুমি অনেক ট্যালেন্টেড, কঠোর পরিশ্রমী। ছুটির দিনেও তো তুমি কত কাজ করো। এর ওপর তুমি অনেক দয়ালু একজন মানুষ। এর মাঝে ও ফুজিসাকির অনেকটা কাছাকাছি চলে এসেছে, সেটা বুঝতে পেরে জলদি হিমে দূরে সরে যায়। ওর কথাগুলো শুনে ফুজিসাকির মনটাও ভালো হয়ে যায়। এরপর নতুন প্রজেক্টের প্রেজেন্টেশন ছিল। কানাকোর দেয়া পরামর্শ মতো হিমে নিজের প্রেজেন্টেশন রাখে, যে ওরা ডায়েট ফ্রেন্ডলি চকলেট বানাবে। ওর প্রেজেন্টেশন সবারই খুবই পছন্দ হয়, আর সবাই হিমের প্রশংসা করে। হিমে নিজের কাজ শেষ করে দেখে এক সাইডে এখনও লাইট জ্বলছে। গিয়ে দেখে ফুজিসাকি কাজ করতে করতে এখানেই ঘুমিয়ে পড়েছে। হিমে কাছে গিয়ে ওকে দেখতে থাকে। যখনই ও সরে যাচ্ছিল, ফুজিসাকি ওকে টেনে কাছে টেনে নেয়। হিমে তো খুবই নার্ভাস হয়ে যায়, আর বলে, কেউ এভাবে আমাদের দেখলে ভুল বুঝবে। তখন ফুজিসাকিও হুঁশে ফেরে আর জলদি দূরে সরে যায়। ও তো নিজের অজান্তেই এমনটা করে ফেলেছে, আর বলে, সবাই তো চলে গেছে, তুমি এখনো কি করছো? হিমে তো বলতে পারে না ও ফুজিসাকিকে দেখছিল, আর বাহানা করে বলে, আমি তো চলেই যাচ্ছিলাম, আর জলদি বের হয়ে পড়ে। ভুল করে নিজের পার্স ফেলে গেছে। ফুজিসাকি সেটা দেওয়ার জন্য ওর পিছু আসে। পার্সটা দেখে ফুজিসাকি বলে, আমার মনে হচ্ছে আমি এরকম পার্স আগেও দেখেছি। ও তো মোটা হিমের কথাই বলছিল। হিমেও সেটা বুঝতে পারে। ফুজিসাকি বলে, তাহলে কি তুমি সে? হিমে যাচ্ছিল সত্যটা বলতে, তবে ওর মনে হয় ওর আগের সত্তাটা ওকে নিষেধ করছে, যে তাহলে ফুজিসাকি ওর থেকে দূরে সরে যাবে এতদিন ব্যাপারটা লুকানোর জন্য। তাই হিমে মিথ্যে বলে। ও বুঝতে পারে না ও এখন ঠিক করছে নাকি ভুল। ব্যাপারটা কানাকো জানলে বলে, তোমার এভাবে মিথ্যে বলা উচিত হয়নি, সত্যটা বলে দেয়াই উচিত ছিল। পরদিন ফুজিসাকি হিমেকে মেসেজ করে দেখা করতে বলে। কানাকো বলে, এর মানে ও তোমার সাথে রেগে নেই, যাও ওর সাথে দেখা করে নাও। এরপর হিমে ফুজিসাকির সাথে দেখা করে। ফুজিসাকি নিজের কাজের ব্যাপারে ওকে বলে। হিমে সেগুলোই দেখছিল। হঠাৎ ফুজিসাকি বলে, আমি সবসময়ই তোমাকে একটি মেয়ের ব্যাপারে বলে এসেছি। ওই দিন তোমাকে মেয়েটির ব্যাপারে বলে তোমাকে আনকমফোর্টেবল করার জন্য সরি। হিমে বলে, না না, সমস্যা নেই। ও ভাবে ও এক্ষুনি বলে দিবে ওই মেয়েটা ও নিজেই। তখনই ফুজিসাকি বলে ওঠে, আমি ভেবেছি আমি ওই মেয়েটাকে ভুলে যাব। ও খুবই ভালো একটা মেয়ে ছিল। আমি ওকে বলেছিলাম আমাদের কোম্পানিতে জয়েন হতে। ও আমাকে বলেছিল আসবে, তবে আসলো না। আমি ওর অনেক অপেক্ষা করেছি, অনেক খুঁজেছি। তাই আমিও এখন এসব থামাতে চাই। এগুলো শুনে হিমে চুপ হয়ে যায়। পরদিন অফিস শেষে হিমে এসব ব্যাপারেই ভাবছিল। তখন ও দেখে খুব সুন্দরী এক মেয়ে ফুজিসাকির সাথে দেখা করতে এসেছে। ওদের একসাথে দেখে অনেকেই বলতে থাকে, শোনা গিয়েছে মিস্টার ফুজিসাকির কোনো ফিয়ন্সে আছে, হয়তো এটাই সে মেয়ে। মেয়েটা একদম নায়িকাদের মতো দেখতে, দুজনকে একসাথে খুবই মানিয়েছে। এগুলো শুনে হিমের মনটাই ভেঙে যায়, আর ভাবে, আসলে আমি তো ফুজিসাকির যোগ্যই না। কোথায় সেই মেয়েটা আর কোথায় আমি? ফুজিসাকি কতটা ধনী, আর আমি সামান্য এক এমপ্লয়ি। এই সময় হিমের কলেজের দিনগুলোর কথা মনে পড়ে। ওর সময় সাকা নামের পপুলার এক ছেলে হিমের সাথে খুবই ভালো ব্যবহার করত, ওর সাথে কথা বলতো, ওর ডেস্ক মেটও ছিল। তখন হিমে সাকাকে পছন্দ করত। কিন্তু একদিন হিমে শুনতে পায় কিছু ছেলে সাকাকে জিজ্ঞেস করছে, তুই কি হিমেকে পছন্দ করিস? সবসময় ওর সাথে কথা বলিস, ওর সাথে বসিসও।
সাকা তখন মজা উড়িয়ে বলে, ওর মতো মোটা মেয়েকে কে পছন্দ করবে? ওকে তো হিমে ডাকতেও আজব লাগে। এসব শুনে তখন হিমের মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। বর্তমানেও হিমের মনটা ভীষণ খারাপ। ওকে এভাবে দেখে তাজিমা বলে, ঠিক আছো তুমি? হিমে বলে হ্যাঁ, আর এসব কিছু ভুলে কাজে মনোযোগ দেয়। কিছুদিন পর এক সন্ধ্যায় কাজ শেষে ফুজিসাকি ওকে বলে, এখনও ডিনার করনি, আমার সাথে ডিনারে চলো। হিমেও রাজি হয়ে যায়। ফুজিসাকি ওকে খুবই ভালো এক রেস্টুরেন্টে নিয়ে আসে। হিমের কাছে খাবারগুলো খুবই ভালো লাগে। বাড়ি ফেরার পথে ফুজিসাকি বলে, আমরা কি এমনটা প্রায় সময়ই করতে পারি? হিমে বলে মানে? ফুজিসাকি বলে, হয়তো এটা স্বার্থপরের মতো শোনা যাবে, আসলে আমি তোমাকে পছন্দ করি। শুধু পছন্দ না, আমি তোমাকে ভালোবাসি। তুমি যেমনই যেই হও, আমি তোমাকে ভালোবাসি। এসব শুনে হিমে পুরো অবাক। আর ভাবে, তাহলে ওই মেয়েটা কে? ওই মেয়েটা কতটা সুন্দর আর কতটা ধনী, একদম ফুজিসাকির লেভেলের। আমি তো সে তুলনায় কিছুই না। এসব ভেবে হিমে বলে, আমি তোমার যোগ্য না। ফুজিসাকি অবাক হয়ে বলে, তোমার এটা কে বলেছে? তুমি খুবই দয়ালু আর ভালো একটা মেয়ে, আমি তোমাকে পছন্দ করি। মানে বুঝলাম না, যার জন্য ও এতটা কষ্ট করলো, এখন সেই সুযোগ পেয়ে ও রিজেক্ট করে দিল। এসব শুনে তো কানাকো রেগে যায়। তুমি কবে নিজের কথাটা ভাববে? পরদিন তাজিমা হিমেকে বলে, তুমি গতকাল আমার ডিনার পার্টিতে আসলে না কেন? আজ তোমাকে আমার সাথেই যেতে হবে। হিমেও রাজি হয়ে যায়। এ সময় ফুজিসাকি কাজের ব্যাপারে কথা বলতে বলতে কোথাও যাচ্ছিল। আজ তো ও হিমের দিকে তাকায়ও না। হিমের কিছুটা খারাপ লাগে। যাই হোক, তাজিমা ওকে খাবার খাওয়াতে নিয়ে আসে, কারণ ও নতুন প্রজেক্টের কন্ট্রাক্ট পেয়ে গেছে। দুজন গল্প করছিল, খাবার খাচ্ছিল, ভবিষ্যতে কে কী করতে চায় সে ব্যাপারেও কথা বলছিল। কিন্তু তখনই এখানে সাকা এসে হিমেকে চিনে ফেলে। কলেজ লাইফে যে ছেলেটা হিমের ক্রাশ ছিল, হিমে ওকে দেখে অবাক। সাকা ওর সাথেই বসে পড়ে। তাজিমা জিজ্ঞেস করে, তুমি কে? সাকা বলে, হিমে তোমাকে আমার ব্যাপারে বলেনি? আমি তো ওর প্রথম ভালোবাসা, যে সময় হিমে মোটা ছিল আর ছবিও দেখায়। আমি তো ওর ডেস্ক মেটও ছিলাম, আর দেখো ও এখন এমন ভান করছে যেন আমাকে চিনেই না। এসব শুনে হিমে খুবই লজ্জা পাচ্ছিল। তাজিমা রেগে যায় আর ওকে চলে যেতে বলে। সাকাও চলে যায়। হিমে নিজেকে স্বাভাবিক দেখাতে হাসতে থাকে। তাজিমা ওকে বলে, তুমি যেমনই হও, আমার এতে কিচ্ছু আসে যায় না। আসলে আমি তোমাকে পছন্দ করি হিমে। আমি সবসময়ই তোমার পাশে থাকব, তোমাকে খুশি রাখব। হিমে অবাক হয়। তবে ওর চোখের সামনে তো শুধু ফুজিসাকি ভেসে উঠছিল। হিমে বলে, সরি, আমি শুধু তোমাকে ভালো একজন বন্ধু হিসেবেই দেখি। আমি অন্য একজনকে পছন্দ করি। এই শুনে তাজিমা নিজের অনুভূতিটা লুকিয়ে বলে, আরে আমি তো মজা করছিলাম। আমি জানি তুমি ফুজিসাকিকে পছন্দ করো, তাই না? হিমে অবাক। তাজিমা বলে, তোমার উচিত নিজের জন্য ভাবা আর নিজের খুশির দিকে এগিয়ে যাওয়া। তাজিমা হিমেকে ভালোবাসে ঠিকই, তবে হিমের ভালো লাগাকেই সম্মান করে। পরদিন ওদের সেই নতুন চকলেটের প্রজেক্টের ব্যাপারে মিটিং ছিল। হিমের মনে পড়ে ফুজিসাকি প্রথম দিন ওকে মিন্ট চকলেট খেতে দিয়েছিল। হিমে বলে, আমাদের নতুন প্রজেক্টে মিন্ট চকলেট রাখলে কেমন হয়? তো এরপর ওরা সেই কাজে লেগে পড়ে। এভাবেই অনেক দিন পার হয়ে যায়। হিমে যখন কাজে ব্যস্ত ছিল, ফুজিসাকি দূর থেকেই ওকে দেখে। দেখতে দেখতে ওদের কাজও প্রায় শেষ হয়ে আসে। এক সন্ধ্যায় ফুজিসাকি হিমেকে বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে এড়িয়ে চলবে। হিমে বলে, লঞ্চিং অনুষ্ঠান শেষে আমি তোমাকে কিছু বলতে চাই। ফুজিসাকি বলে, ঠিক আছে। ওদের নতুন চকলেট লঞ্চিংয়ের অনুষ্ঠানের আগের দিন ওরা জানতে পারে ওদের চকলেটের জন্য প্যাকেটগুলো এখনও আসেনি, আসতে আরও একদিন দেরি হবে। সবাই তো চিন্তায় পড়ে যায়, এখন তাহলে কি হবে? হিমের মাথায় একটা আইডিয়া আসে। ও তো ক্রাফটিংয়ে খুবই ভালো। তখন হিমে হাতেই চকলেটগুলো প্যাকিং করার কাজে লেগে পড়ে। এই দেখে বাকিরাও ওর কাজে সাহায্য করতে থাকে। ফুজিসাকি ওর উপর আরও ইমপ্রেস হয়ে যায়। পরদিন সুন্দর করেই লঞ্চিং অনুষ্ঠান শুরু হয়ে যায়। এখানে সাকাও এসেছে। ওই দিনের রেস্টুরেন্টের ব্যবহারের জন্য সাকা হিমের কাছে মাফ চায়। হিমে বলে, কিসের জন্য? কলেজে থাকার সময়ও তো তুমি আমাকে অপছন্দ করতে। সাকা বলে, এমন কিছুই ছিল না। আসলে তো আমি তোমাকে পছন্দ করতাম। এ কারণেই আমি তোমার ডেস্ক পার্টনার হয়েছিলাম। সবাই মজা নিবে ভেবে আমি নিজের অনুভূতিটা আড়ালেই রেখে গিয়েছি। তখন তো মেয়েদের মাঝে আমি অনেক পপুলার ছিলাম। আমি তোমাকে পছন্দ করি জানলে অনেকেই তোমাকে টার্গেট বানাতো। এ কারণেই আমি ওরকম আচরণ করতাম। আমাকে ক্ষমা করে দিও। আসলে তো আমি তোমার যোগ্যই না। তুমি এমন সুন্দর একটা জীবনই সবসময়ই ডিজার্ভ করে এসেছ। ওর এসব কথা শুনে হিমে অবাক হয় আর বলে,
জানো তো, ওই দিনের পর আমি নিজেকে ছোট ভাবতাম। তবে একজনের সাথে দেখা হয়ে আমার জীবনটাই বদলে যায়। সে আমাকে বুঝিয়েছে আমি যেমনই তেমনই ভালো। আর আমিও বুঝতে পেরেছি তুমি কখনোই আমার প্রথম ভালোবাসা ছিলেই না, ওটা শুধু ভালো লাগা ছিল। আর ধন্যবাদ আজ এসব বলার জন্য। তখনই এখানে ফুজিসাকি চলে আসে আর ওকে কাজের জন্য ডাকে। হিমেইকে সাপোর্ট করতে এখানে কানাকো এসেছে। ওর তো হিমেইকে নিয়ে খুবই গর্ব হয়। আর হিমেও ওর মতো একটা বান্ধবী পেয়ে খুবই খুশি। ওদের বানানো নতুন চকলেট সবারই ভালো লাগে। খুব সুন্দর করে ইভেন্ট শেষ হয়। ইভেন্ট শেষে হিমে এবার ফুজিসাকির সাথে কথা বলতে যায় আর বলে দেয়, আসলে আমি শুরু থেকেই তোমার কাছে একটা ব্যাপার লুকিয়েছি, যেটা এতদিন আমি বলতে চেয়েও বলতে পারিনি। 3 বছর আগে যে মোটা মেয়েটির সাথে তোমার দেখা হয়েছিল, সে আসলে আমি তোমাকে প্রমিস করেছিলাম আমি আবারও আসব। এর জন্য আমি নিজের ওজন কমিয়ে ফিরে এসেছি, কারণ আমি তোমাকে পছন্দ করতাম আর এখনও করি। হিমে ভাবে ফুজিসাকি এসব শুনে রেগে যাবে। তবে ফুজিসাকি সোজা ওকে জড়িয়ে ধরে বলে, আমি এটা আগেই বুঝতে পেরেছি। হিমে অবাক। ফুজিসাকি বলে, তোমাকে প্রথম দেখেই আমি চিনে ফেলেছি। এরপর তোমার ফোন কেসটা দেখে আরও শিওর হয়ে গেছি। এ কারণেই তো আমি বিভিন্ন বাহানায় তোমার সাথে দেখা করতাম আর সেই মেয়েটাকে খুঁজতাম, যেন তুমি নিজেই আমাকে সত্যটা বলে দাও। তবে তুমি যখন আমাকে বলতে চাওনি, তাই আমি তোমাকে বলেছি আমি তাকে খোঁজা বন্ধ করে দিব। আসলে তো সেই শুরু থেকেই আমি তোমাকে ভালোবাসি, তুমি যেমনই হও না কেন। আমার কাছে তুমি দেখতে অনেক সুন্দর, অনেক মেধাবী আর পরিশ্রমী। এসব শুনে তো হিমে খুশি হয়ে যায়। এখান থেকে অবশেষে এদের প্রেমটা শুরু হয়। এরপর তো তারা চুটিয়ে প্রেম করতে থাকে। হিমে ওকে জিজ্ঞেস করে, একদিন যে সুন্দরী একটা মেয়ে তোমার সাথে দেখা করতে এসেছিল, শুনেছি সে তোমার ফিয়ন্সে। ফুজিসাকি বলে, এমন কিছুই না, ও আমার কাজিন হয়। অনেক দিন পর আমেরিকা থেকে ফিরে এসেছে, তাই আমার সাথে দেখা করতে এসেছিল। এই শুনে হিমে তো হাসে। যাই হোক, এভাবে ওদের দিনগুলো পার হয়। দুজনই সবসময় দুজনের পাশে থাকে, কাজেও সাহায্য করে। এরপর তারা ডেটেও যায় আর নিজেদের সময়টা সুন্দর করে কাটায়। একদিন ফুজিসাকি ওকে বলে, জানো তো, তোমার কারণেই আমার মাঝে কনফিডেন্স এসেছিল। সবাই যখন আমাকে নিয়ে কথা বলতো তখন আমারও খারাপ লাগতো। আর আমি যখন প্রথমবার তোমাকে দেখি, তোমার আশেপাশের লোকজন তোমাকে নিয়ে কথা বললেও তুমি নিজের মতোই খুশি ছিলে। তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি আশেপাশে কে কি বলল তাতে ধ্যান না দিয়ে নিজেকেই গুরুত্ব দেওয়া উচিত। তখন থেকেই আমি আরও সুন্দর করে বাঁচার আগ্রহ পেয়েছি। আমি সবসময় তোমার পাশেই থাকতে চাই হিমে। তুমি প্রথম দিন যেমন ছিলে আজও তেমনটাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। হিমে বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। ওদের এই হ্যাপি এন্ডিংয়ের সাথে গল্পটাও এখানেই শেষ হয়ে যায়।